নমস্কার। নভেম্বরের 14 তারিখ হয়ে গেল, ডিসেম্বরের নেটের নোটিফিকেশানের এখনও কোনো খবর নেই। পরিস্থিতি যা, ডিসেম্বরের পরীক্ষা ডিসেম্বরে হওয়া কার্যত অসম্ভব। জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো গড়িয়ে যাবে। জুনের নেটটা দুবার দিতে হয়েছে, একবার পেন পেপার মোডে, তারপরে আবার অনলাইনে। কেন দিতে হয়েছিল, কি কারণে, প্রশ্নপত্র ফাঁস নাকি অন্য কিছু, সেসব নিয়ে এনটিএ কিন্তু কোনো কিছু তাদের ওয়েবসাইটে এখনও অবধি স্পষ্ট করেনি, ইউজিসিও করেনি। এরপরে ইউজিসি নেটের যে তৃতীয় ক্যাটাগরি, অর্থাৎ যে অনলি ফর পিএইচডিতে যারা কোয়ালিফাই হয়েছে, সেই 1,00,000 পরীক্ষার্থীর ভবিষ্যৎ কি, সেটা নিয়েও পরীক্ষার্থীদের মধ্যে ভয়ঙ্কর সংশয়, সন্দেহ এবং বিভ্রান্তি। এমত অবস্থায় যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান তাদের মধ্যে বিভ্রান্তি আরও বেশি করে বেড়ে গেছে একটি খবরে। সেটি হলো যে ইউজিসির যে মিনিমাম ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরির জন্য, সেটার মধ্যে আমূল পরিবর্তন আসতে চলেছে। এই খবরটির সত্যতা যাচাই এবং এই যদি পরিবর্তন হয়ও তাহলে সেটা মোটামুটি কবে থেকে লাগু হচ্ছে সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও। বিষয়টি খুবই সিরিয়াস। কি কি পরিবর্তন আসতে চলেছে তা এই ভিডিওতে আমি বিশদে আলোচনা করব। প্রচুর জিজ্ঞাসা এবং কমেন্ট থাকবে আশা করছি এই ভিডিওতে। যাদের যা জিজ্ঞাসা নির্দ্বিধায় করবেন। শুধু একটাই অনুরোধ, যে অসংখ্য ছেলেমেয়েরা এই চাকরির একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মনোবল ভেঙে যায় এই ধরনের কোনো কমেন্ট আমি প্রত্যাশা করব না। কারণ আমরা সবাই দায়িত্বশীল নাগরিক। আমাদের যে ছেলেমেয়েরা লড়ছে তাদের লড়াইটাকে আমরা স্যালুট জানাবো এবং তাদের মনোবল যাতে ভেঙে যায় এই ধরনের কোনো উক্তি আমরা করব না, এটাই আমি আশা করব। তো আলোচনা শুরু করছি। প্রথম হচ্ছে, এই খবরটা কোথা থেকে ছড়াচ্ছে। বিভিন্ন মাধ্যমেই আমরা দেখছি ঘোরাফেরা করছে যে ইউজিসি নেটের কোথাও বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া পাল্টে গেছে, কোথাও বলা হচ্ছে ক্রাইটেরিয়া পাল্টাতে চলেছে। অন্তত দুটি সংবাদপত্র, একটি ইংরাজি দৈনিক এবং একটি হিন্দি দৈনিকের খবর বিশেষ করে কোট করা হচ্ছে। তার মধ্যে ইংরাজি দৈনিকে একটি আর্টিকেল, যে আর্টিকেল লিখেছেন স্বয়ং ইউজিসির চেয়ারম্যান। সে আর্টিকেলে তিনি দাবি করেছেন যে ইউজিসি তার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে মিনিমাম ক্রাইটেরিয়া 2018 সালে, সেটার মধ্যে আমূল পরিবর্তন আনতে চলেছেন এবং সেই পরিবর্তনের বিশদ বিবরণ কিছুটা হলেও তিনি সেখানে ব্যক্ত করেছেন। এবং একটি হিন্দি দৈনিকেও ইউজিসি চেয়ারম্যানকে কোট করে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে ইউজিসির যে নিয়ম ছিল তা সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে। এবার দেখা যাক যে এই বদল কি কি। আমি এই ভিডিওতে আগে কি নিয়ম ছিল এবং বর্তমানে কি নিয়ম আছে দুটোই আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক যে ইউজিসিতে আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কি নিয়ম ছিল। আগে বলতে আজ অবধি, এখন অবধি ইউজিসির ওয়েবসাইটে কোনো খবর এই পরিবর্তন সংক্রান্ত প্রকাশিত হয়নি। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এই নিয়ম আজ অবধি বলবৎ। যতদিন না ইউজিসির ওয়েবসাইটে কোনো নতুন নিয়ম বা কোনো কিছু খবর প্রকাশিত হয় ততক্ষণ আমি সমস্ত অ্যাসপিরেন্টদের অনুরোধ করব যে কোনো রকম কোনো খবরে বিভ্রান্ত হবেন না যতক্ষণ না ইউজিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু জানাচ্ছে। হ্যাঁ, অনেকে বলছেন, আমি নিজেও দেখেছি যে এক্স হ্যান্ডেলে ইউজিসি ইন্ডিয়ার ওই যে হিন্দি দৈনিক, সেই সর্বভারতীয় হিন্দি দৈনিকের খবরটির ছবি তুলে প্রকাশ করে দিয়েছে। কিন্তু তাও এক্স হ্যান্ডেলের কোনো খবর কিন্তু সেখানেও যদিও বলা হচ্ছে, কোথাও এই দুটি সংবাদপত্রে কোথাও বলা হয়নি কিন্তু যে পরিবর্তন হয়ে গেছে। বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি ইউজিসি একটি ড্রাফট আনতে চলেছে এই পরিবর্তন সংক্রান্ত। তো সেই জন্য আমি বলবো যে কোনো রকমভাবেই ভাববেন না যে এই নিয়ম পাল্টে গেছে, পাল্টাতে চলেছে। এবার এই পাল্টাতে চলার পিছনে মূল কারণ আমরা অনুমান করতে পারি যে এনইপি 2020। এনইপি 2020-তে আমরা দেখব যে বিভিন্ন ধরনের নতুন কোর্স ইন্ট্রোডিউস হয়েছে এবং সেই নতুন কোর্স ইন্ট্রোডিউস হওয়ার কারণে, যদি আমি একটুখানি তাত্ত্বিক দিক থেকে বলি, যে আমাদের আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল কিছুটা কোণ অর্থাৎ শঙ্কু আকৃতির, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার যে প্রাথমিক স্তর সেখানে আমরা একটা হরাইজেন্টাল শিক্ষা দেখতে পেতাম এবং সেটা আস্তে আস্তে ভার্টিক্যাল শিক্ষায় পরিবর্তিত হতো। অর্থাৎ মাধ্যমিকের কথা বা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, সেখানে প্রচুর সাবজেক্ট
তারপরে সাবজেক্টের সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং কোনো একটি বিষয়ের গভীরতর নলেজ ছাত্রছাত্রীরা পাবে, সেইটা ধরেই কিন্তু কারিকুলাম তৈরি করা হয়। এটাই হয়ে এসছে। কিন্তু এনইপি 2020-তে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশানে যেরকমভাবে মাল্টিডিসিপ্লিনারি কোর্স ইন্ট্রোডিউস হচ্ছে, সেই রকমভাবে গ্র্যাজুয়েশানকে 4 বছর করে দেওয়া হয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশানের ক্ষেত্রেও আমরা দেখব যে সেখানে 2 বছরের বদলে 1 বছর করে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। এবং প্রাথমিক যে নিম্ন বুনিয়াদী স্তর, সেখানেও কিন্তু বিভিন্ন যে এজ গ্রুপ এবং বয়স এবং কারিকুলামের যে সীমানা ছিল সেটাকেও কিছুটা ভেঙে দেওয়া হয়েছে। তো সেই জন্য এই পরিবর্তনের কারণে এনইপি 2020-র কথা মাথায় রেখে নতুন যে ক্যান্ডিডেটরা, যাদের সদ্য শুরু হয়েছে সেমিস্টার, সেই 3rd সেমিস্টারে যারা দাঁড়িয়ে আছেন, তাদের কথা মাথায় রেখে কিন্তু নেট পরীক্ষার পরিবর্তন যেরকমভাবে প্রত্যাশিত, সেই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন প্রত্যাশিত ছিল। তো আমরা আগে দেখে নিই যে আরেকটি কথাও ঘোরাফেরা করছে যে এপিআই স্কোর, পিএইচডি আর বাধ্যতামূলক নয়, এই ধরনের কথা। আমি প্রথমেই বলি যে কোনো বিভ্রান্তিমূলক প্রচারে কান দেবেন না। পিএইচডি কোনো দিনই কিন্তু আজ অবধি বাধ্যতামূলক করা হয়নি। পিএইচডির জন্য এপিআইতে একটা বড় নম্বর থাকতো অ্যাকাডেমিক স্কোরেতে, কিন্তু সেইটুকুনি। কোনো দিন কিন্তু বলা হয়নি যে পিএইচডি ছাড়া কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চাকরি হবে না। ইউজিসি এটা কিন্তু কখনো বলেনি। সুতরাং বাধ্যতামূলক আর নয়, এটা ভুল কথা, কোনো দিনই বাধ্যতামূলক ছিল না। তবে রিসার্চের গুরুত্ব কিছুটা কমানো হচ্ছে। তো সবার আগে আমরা দেখে নিই যে এখনকার যে এক্সিস্টিং নিয়ম, যেটাকে পুরনো নিয়ম বলে আমি বলে দিলাম, সেই এক্সিস্টিং নিয়মটা ঠিক কী। প্রথমে বিশ্ববিদ্যালয়, তারপর কলেজ, এবং অনেক ছাত্রছাত্রী আমার চ্যানেলে যারা শোনেন তারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু সেই জন্য লাস্ট যে কলেজ সার্ভিস কমিশনটা হয়েছিল, অর্থাৎ 2020 যে অ্যাডভার্টাইজমেন্ট, 1/2020 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেখানে কী ক্রাইটেরিয়া ছিল সেটা আমরা পরপর দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিন থেকে টেবিল 3-এ ক্রাইটেরিয়া ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস ইন ইউনিভার্সিটিস। এখানে আমরা দেখছি যে অ্যাকাডেমিক রেকর্ড গ্র্যাজুয়েশান থেকে পিএইচডি অবধি, সেখানে পিএইচডিতে 30 নম্বর থাকছে এবং গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন শতাংশের একটা চার্ট গ্যাপ, সেই যেমন 80% বা তার থেকে বেশি নম্বর যদি গ্র্যাজুয়েশানে থাকে সেটার জন্য 15, তার থেকে কম হলে 60 থেকে 80-র মধ্যে থাকলে 13 এবং 55 থেকে 60-এর মধ্যে থাকলে 10। এইরকমভাবে বিভিন্ন গ্র্যাজুয়েশান থেকে পিএইচডি অবধি নম্বর দেওয়া হয়েছে। পিএইচডির ক্ষেত্রে সবচেয়ে বেশি নাম্বার দেখতে পাচ্ছি 30। যদিও পোস্ট গ্র্যাজুয়েশানেও আমরা দেখব যে 80% অ্যান্ড অ্যাভভ যদি থাকে তাহলেও সেক্ষেত্রে তাকে 28 নম্বর দেওয়ার একটা জায়গা রয়েছে। নেট উইথ জেআরএফ হলে 7 এবং শুধু যেটা নেট অর্থাৎ এপি যেটাকে বলছে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেইটা হলে 5। নেট আর ইকুইভ্যালেন্ট মানে সেট পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটরাও 5 নাম্বার পাবেন। এরপর দেখা যাচ্ছে যে 10 নম্বর রয়েছে রিসার্চ পাবলিকেশানের জন্য। সেখানে পিয়ার রিভিউড জার্নাল বা ইউজিসি লিস্টেড জার্নালেতে থাকলে প্রত্যেকটা পাবলিকেশানের জন্য 2 নম্বর করে এবং ম্যাক্সিমাম সেটা 10 নম্বর। অর্থাৎ যদি কারোর 6টা থাকে সেক্ষেত্রে সে 12 পাবেন, 10 পাবে। এছাড়া টিচিং এবং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স বা এইসবের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম 10 নম্বর দেওয়া হচ্ছে এবং সেখানে প্রতি বছরের জন্য 2 নম্বর করে থাকছে, এটা সর্বোচ্চ নম্বর 10। তো এইভাবে আমরা দেখছি যে এমফিলের জন্য এখন এমফিল যদিও উঠে গেছে, কিন্তু আগের ক্যান্ডিডেট যারা করেছেন এমফিলের নম্বরের ক্ষেত্রে 60% অ্যান্ড অ্যাভভ হলে 7 এবং তার থেকে কম হলে 5। কিন্তু এমফিল প্লাস পিএইচডি মিলিয়ে 30 নম্বর, অর্থাৎ যার পিএইচডি করা আছে সে ডাইরেক্ট 30 নম্বর পেয়ে যাচ্ছে, তার জন্য এমফিল লাগছে না। আর জেআরএফের ক্ষেত্রেও আমরা দেখছি সর্বোচ্চ নম্বর 7 রয়েছে। এবার দ্বিতীয় যে জায়গাটা দেখা যাচ্ছে যে এই যে ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু আসলে ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড করার একটা পদ্ধতি দেওয়া হয়েছে। অর্থাৎ যদি ধরা যায় যে একটি ইউনিভার্সিটিতে 5টা পোস্ট আছে এবং সেটার জন্য যদি 500 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেন এবং কর্তৃপক্ষ যদি মনে করেন যে সময়ের জন্য তারা 500 জনের ইন্টারভিউ নেবেন না, সেখান থেকে তারা বাছাই করে যদি প্রথম 50 জনকে নিতে চান, সেক্ষেত্রে এই প্রথম 50 জনকে এইভাবে সিলেক্ট করা হচ্ছে। অ্যাকাডেমিক স্কোরের জন্য 80, রিসার্চ পাবলিকেশানের জন্য 10 এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10, মোট 100 নম্বর।
এই একই রকমভাবে আমরা দেখব যে যদি কলেজের ক্ষেত্রে আমরা দেখি, কলেজের ক্ষেত্রেও আমরা একই বিষয় পাব, সেখানেও কিন্তু এই রকমভাবে বিভিন্ন ভাগ করে দেওয়া রয়েছে। কলেজের এই চার্টটাতেও আমরা দেখছি যে মোটামুটি করে নম্বরটা একটু হেরফের, কিন্তু যে চার্টটা সেটা মোটামুটি একই আছে, অর্থাৎ একাডেমিক রেকর্ডের মধ্যে গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, এমফিল, পিএইচডি, নেট উইথ জেআরএফ, নেট, রিসার্চ পাবলিকেশান এবং টিচিং বা পোস্ট ডক্টরাল এটা একই রকম আছে। এবং এখানে আমরা দেখব যে একাডেমিক স্কোরের জন্য 84 নম্বর, রিসার্চ পাবলিকেশানের জন্য 6 নম্বর আর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর, মোট 100 নম্বর। এটা কিন্তু আবারও বলছি শর্ট লিস্টেড করার জন্যই একটা টুল হিসেবে যে কর্তৃপক্ষ ইন্টারভিউ নেবেন তারা ব্যবহার করতে পারে। এর পাশাপাশি আমরা এবার দেখব যে যেহেতু অনেক ভিউয়ারই কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপেয়ার হচ্ছে, শেষ যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ হয়েছে সেই 2020 যে নোটিফিকেশানের ইন্টারভিউ, সেইটাতে এই অ্যাকাডেমিক স্কোরটার ডিভিশনটা কীরম ছিল সেটা একটুখানি আমরা এবার দেখে নেব। এবার বলি যে নতুন যে নিয়ম, সেই নিয়মে কি কি পরিবর্তন হবে বলে ইউজিসি চেয়ারম্যান ওই সংবাদপত্রে দাবি করছেন। প্রথম কথা হচ্ছে তার যে ভিশনটা, যে ইউজিসির ভিশন বলেই আমরা যদি ধরে নিই, যে সেটা হলো যে এতদিন পর্যন্ত যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে দেখা যেত যে পিএইচডি এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের বিষয় একই অথবা সমতুল্য, অর্থাৎ যাকে বলে অ্যালায়েড সাবজেক্ট, সেম অর অ্যালায়েড, এরকমই একটা জায়গা ছিল। কিন্তু সেটাকে তুলে দেওয়া হবে বিভিন্ন বিষয় থেকে, মানে পিএইচডির সাবজেক্ট যদি অ্যালায়েড নাও হয়, সেম সাবজেক্ট নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু অধ্যাপনার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় কথা যেটা দাবি করা হচ্ছে, যে যারা এন্টারপ্রিনিউয়ার অর্থাৎ যারা বিভিন্ন স্টার্ট আপ বিজনেস করতে চাইছেন বা করছেন, তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হবে অধ্যাপনার চাকরির ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কোথাও গিয়ে এনইপি 2020-তে স্কিল তৈরি করার উপরে একটা বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা এর আগে যখন সিবিসিএস হয়েছিল সেখানেও আমরা দেখেছি সেক পেপারগুলো ইন্ট্রোডিউস হয়েছিল। তো সেই বিষয়টার কথা মাথায় রেখে দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও
রিসার্চের ওপরে, রিসার্চ পাবলিকেশানের ওপরে গুরুত্ব কমিয়ে সেখানে কিন্তু যদি এন্টারপ্রেনিউয়াররা অধ্যাপনার চাকরি করতে আসেন, তাহলে হয়তো আমরা কিছুটা খুব প্র্যাকটিক্যাল নলেজ বেসড লোকজনকে দেখতে পাবো পড়ানোর ক্ষেত্রে। আমার যেটা মনে হচ্ছে যে এই বিষয়টা হয়তো একটু গোলমেলে, কিছুটা বিতর্কিত। আমি ভিউয়ারদের এক্ষেত্রে কমেন্ট বা মতামত প্রত্যাশা করব। আমার ব্যক্তিগত মতটা বলছি যে আমি ব্যক্তিগতভাবে বিষয়টাকে খুব একটা ভালো পছন্দ করছি না। তার কারণ আমার মনে হয়েছে যিনি ব্যবসা করতে চান তিনি স্বেচ্ছায় ব্যবসার দিকে গেছেন, তাকে দিয়ে কোনো বিখ্যাত শিল্পপতি বা এই ধরনের কোনো বিখ্যাত ব্যবসায়ীকে দিয়ে আমি কোনো ক্লাস নেওয়াতে পারি, বিশেষ কোনো ক্লাস নেওয়াতে পারি, কোনো সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করতে পারি, কিন্তু রেগুলার বেসিসে তার যদি শিক্ষক হওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তিনি কিন্তু এই পেশাতেই আসতে পারতেন। তিনি আসতে পারেননি মানে তার মাইন্ডসেট কিন্তু আলাদা। এবার এইটা দিয়ে যদি ঘুরপথে বলা হয় যে আসলে শিক্ষা ব্যবস্থাকে, উচ্চতর শিক্ষা ব্যবস্থাকে ব্যবসারই নামান্তর করে দেওয়া হচ্ছে, তাহলে আমি কিছু বলতে পারি না, হয়তো খুব ভারী কথা বলে ফেললাম। আমি ভিউয়ারদের কমেন্ট এক্ষেত্রে প্রত্যাশা করব। যে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই বিষয়টাতে কারিগরি দিকটা যতটা বেশি সম্ভব দেখার চেষ্টা করা হচ্ছে। সেটা সিলেবাসের ক্ষেত্রেও আমরা দেখেছি, সিসিএফ যেটা তৈরি হয়েছে, এতগুলো সাবজেক্ট, এত রকমের বিষয়, এত রকমভাবে মাল্টিডিসিপ্লিনারি বিষয়তে ঘোরাফেরা করানো হচ্ছে যে ওই যে বলেছিলাম যে হরাইজেন্টাল টু ভার্টিক্যাল, সেই আইডিয়াটা থেকে বোধহয় ইউজিসি বেরিয়ে আসতে চাইছে। কেন বেরিয়ে আসতে চাইছে আমি জানি না, কারণ আমার মনে হয়েছে, এখনও মনে হয় যে উচ্চতর শিক্ষাতে যত শিক্ষা উচ্চতর দিকে যাবে সেটা কিন্তু ভার্টিক্যাল নলেজ যদি না পাওয়া যায়, কারণ ব্যক্তিগতভাবে আমার মনে হয়, দেখুন যে একটি মানুষ তার সমস্ত জীবনের পরিসরে কোনো একটি বিষয়ও কিন্তু সম্পূর্ণ জানা তো দূরের কথা, তার অধিকাংশই তার অজানা থাকে। কিন্তু সেক্ষেত্রে তারা একাধিক বিষয় নিয়ে সব কিছু জেনে ফেলেছেন বা এমন জায়গায় পৌঁছে গেছেন যে নিজে জানা তো নয়, সেটা অন্যকে জানানো, শিক্ষার্থীদের জানানো, সেই জায়গায় তারা কি করে পৌঁছাবেন আমি জানি না। মাল্টিডিসিপ্লিনারি অধ্যাপক তৈরি করার মানে প্রক্রিয়াটাও আমার কাছে খুব ধোঁয়াশা লেগেছে। এক্ষেত্রেও আমি কমেন্ট প্রত্যাশা করব যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স হতে পারে, তার জন্য বিভিন্ন সাবজেক্টের অধ্যাপক পড়াতে পারেন, কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অধ্যাপক যদি হয় তাহলে কি ভবিষ্যতে এই ধরনের দিকে চলেছি আমরা, যে এরপরে আর কোনো বিষয়ের মধ্যে কোনো আর ব্যবধান থাকবে না, মানে পদার্থবিদ্যা এবং ইতিহাস একই লোক পড়াবেন? এইটা খুব মানে অপ্রত্যাশিত, মানে বিশেষ করে উচ্চতর জায়গায়। এটা প্রাথমিক স্কুল বা মাধ্যমিক স্কুল নয়, এটা একদম হায়ার ইনস্টিটিউশন। ইউজিসির একটা গালভরা নামও আছে, HEIS, অর্থাৎ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, কলেজ বা বিশ্ববিদ্যালয়। সেখানে একই ব্যক্তি একাধিক কোর্স কী করে পড়াবেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তো এই ধরনের দিকে যদি যায় শিক্ষা ব্যবস্থা, তাহলে আমার মানে বিষয়টা ব্যক্তিগতভাবে খুব একটা ঠিক লাগছে না। এবং রিসার্চ পাবলিকেশান নিয়ে আমি আলাদা করে ভিডিও দেবো, তবু এক্ষেত্রে বলছি একটাই কথা, যে দেখুন রিসার্চ পাবলিকেশানের সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। হ্যাঁ, যেগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেমন ধরুন বাংলার ক্ষেত্রে ওই আপনার পিয়ার রিভিউড জার্নাল বা ইউজিসি লিস্টেড জার্নালের ক্ষেত্রে খুব সমস্যা হয়। অনেক বিখ্যাত পত্রিকা আছে যে পত্রিকাগুলোর অনেক সময় ISSNও নেই। তো সেই ধরনের বিষয়গুলোকে কিভাবে ডিল করা হয় সেটা নিয়ে কিন্তু ইউজিসি কোনোদিন সেইভাবে ভাবনা চিন্তা ছিল বলে আমার মনে হয়নি। আর অপরদিকে বিজ্ঞান বিষয়ক বা সমাজ তত্ত্বের বা সোশ্যাল সায়েন্সের যে আলাদা জায়গাগুলো আছে সেখানে প্রচুর বিদেশি পত্রিকা আছে। তো সেখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর থেকে শুরু করে অনেক কিছু নিয়ে ডিল করা যায়, যেটা বাংলায় ডিল করা যায় না। কিন্তু রিসার্চ পাবলিকেশানের গুরুত্ব কমিয়ে দেওয়া, এমনিতেই আপনারা দেখলেন যে পুরনো নিয়মেও কিন্তু 6 বা 10 খুব সামান্য নম্বরই ছিল 100-র মধ্যে, বিশাল কিছু গুরুত্ব ছিল না। এক্ষেত্রে যেটা ইউজিসির বক্তব্য ওই আর্টিকেলগুলো থেকে আমরা পাচ্ছি সেটা হলো যে অধিকাংশ ক্ষেত্রেই রিসার্চ পাবলিকেশানের নম্বর তোলার জন্য যেন তেন প্রকারেণও রিসার্চ পাবলিকেশান প্রকাশ করে দেওয়া হয়। এ কথাটা হয়তো মিথ্যে নয়, কিন্তু এর পাশাপাশি যারা সত্যিকারের গবেষণাপত্র তৈরি করছেন, যারা খেটে খুঁটে গবেষণা করছেন, তারা কিন্তু কোথাও গিয়ে আশাহত হয়ে যাবেন। এবং ব্যবসা এবং শিক্ষা এই বিষয়টা আজকের দিনে হয়তো মিলেমিশেই গেছে, কিন্তু তাও আমি বলবো যে এটাকে সরকারি সংস্থার দ্বারা মান্যতা দেওয়াটা কিন্তু খুব একটা প্রত্যাশিত বিষয় নয়। তো সবটা মিলিয়ে আমার যেটা মনে হয়েছে যে এই বিষয়টা দিয়ে আস্তে আস্তে আমরা হয়তো এমন জায়গায় পৌঁছচ্ছি
যেখানে আমি জানি না, এটাও আমি প্রশ্ন হিসেবে তো রাখলাম, যে আপনাদের কি মনে হচ্ছে না, আমি যেটা ভয় পাচ্ছি, যে আগামী 5 বছর বা 10 বছর পরে গিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়াতে চাইছেন তারা গিয়ে দেখবেন যে পুরো চাকরিটাই কন্ট্রাকচুয়াল, লেকচার বেসড হয়ে গেছে এবং পুরোটাই প্রায় অনলাইন মাধ্যম বা এই জাতীয় জায়গাতে চলে আসছে। এই বিষয়টা আমরা আশা করছি না হোক বলে, কিন্তু যদি হয় সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। তবে শেষমেশ আশা দিয়েই আজকের এই ভিডিও শেষ করছি। লড়াই জারি থাকুক, সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক। কী বক্তব্য সবাই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।